আমার একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে যে আমরা তো একটা সময় মান্নাবাবুর কত গান, হেমন্ত মুখার্জির কত গান, সেই সবগুলো সাংঘাতিক হিট হয়েছে। যেই শ্রোতারা সেটাও খুব আদর দিয়েছে, সেই শ্রোতারা এখন এতটা অন্য ধরনের গানকেও আপন করে নিয়েছে। তাহলে আসলে কি ভূমিকাটা শ্রোতাদের, না আসলে ভূমিকাটা শিল্পীদের? তো যখন আমরা কানে শুনি বিভিন্ন রকম এখন প্রচলিত কাঁচা বাদাম, টুম্পা সোনা, এরকম যেসব প্রচলিত গানগুলো আছে, তো সেইগুলোর পেছনে মানুষ পাগলের মতো ছুটছে, পাগলের মতো শুনছে, একটা অদ্ভুত উত্তেজনা, ঠিক আছে? তো বিইং আ সিঙ্গার বা বিইং আ মিউজিক পারসন, তোমার কি মনে হয় যে মানুষ এগুলোকে যে অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে, সেটা কি তারা শুধু অনলি বিনোদনের জন্যই অ্যাকসেপ্ট করছে, নাকি এর মধ্যে তারা কেন ওয়াই দিস ইজ সো? বিনোদনটাই এটা, মানে পুরোটা এর মধ্যে বিনোদনটাই সব থেকে বড় কাজ করছে নিশ্চয়ই। তবে আমার একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে যে আমরা তো একটা সময় মান্নাবাবুর কত গান, হেমন্ত মুখার্জির কত গান, সেই সবগুলো সাংঘাতিক হিট হয়েছে। যেই শ্রোতারা সেটাও খুব আদর দিয়েছে, সেই শ্রোতারা এখন এতটা অন্য ধরনের গানকেও আপন করে নিয়েছে। তাহলে আসলে কি ভূমিকাটা শ্রোতাদের, না আসলে ভূমিকাটা শিল্পীদের? এটা নিয়ে আমার কাছে একটু মানে আমার নিজের কাছে পরিষ্কার হওয়ার দরকার আছে ছবিটা। কারণ আপনি যদি জানেন যে আপনি আমার বাড়িতে এলে, আমি বাড়িতে ননভেজ আনি না, আমার বাড়িতে মাছ মাংস খাওয়া হয় না। আপনি যদি আসেন আমার বাড়িতে, আপনি তো এসে মাছ মাংস চাইবেন না, তাই না? তো এখানে বিনোদন হোক, সংস্কৃতি হোক, যেটাই হোক, শিল্প হোক, যেই কারণেই হোক, আমি যদি একজন শিল্পীর কাছে অ্যাপ্রোচ করি, তাহলে কিন্তু আমি জেনেই যাচ্ছি যে সেই শিল্পী আমাকে কি দিতে পারবেন। তো শিল্পীরা যদি স্ট্রিক্ট হন সেই কন্টেন্টের ব্যাপারে, তাহলে তো শ্রোতাদের মানে দিগ্ভ্রান্ত হওয়ার কোনো জায়গাই থাকে না, তাই না? তো আজকে আপনি যে গানগুলোর নাম বলেন, এরকম তো অনেকগুলো গান আছে যেগুলো, এই শব্দটা ভাইরাল, যেই শব্দ ভাইরাল, হ্যাঁ, ভাইরালটা কি সবসময় পছন্দ হচ্ছে বলে করছে? আমরা তো যেটা আমাদের দেখে খুব একদম পছন্দ হলো না, বা প্রচন্ড মজার লাগলো, বা খুবই রিডিকুলাস লাগলো, আমরা সেটাও শেয়ার করছি। ফাইনালি কি শেয়ারটা তো করা হয়, মানে সেটা আমি পৌঁছেই দিচ্ছি। যেটা ভালো লাগলো না সেটা আমি পৌঁছে দেবই বা কেন? বা দেখছে মানুষ, হ্যাঁ, এবার যারা দেখছে তাদের মধ্যে অনেকেই কিন্তু সেটা দেখার সময় খুবই ক্রিটিসিজম হচ্ছে, কিন্তু দেখছে তো, দেখছে আবার কমেন্টও করছে, মানে আলটিমেটলি দ্যাট পারসন ইজ গেটিং দ্য রিচ। হ্যাঁ, তো সেই রিচ পাওয়াটা, তো এই পুরোটা আমার মনে হয় যে, যদি আমি আবারও বলছি, ছবিটা আমার কাছে খুব পরিষ্কার নয়, তবে যতটুকু যা আমার ধারণা বা বোধবুদ্ধি যতটুকু রয়েছে, তার থেকে আমার মনে হয় যে শিল্পীরা যদি এমন কন্টেন্ট না দেন, তাহলে তো এমন কন্টেন্ট রিচ পাওয়ার জায়গাতেই আসবে না। আর শিল্পীরা যদি দিতে শুরু করেন, তাহলে তো আর তখন লোকজনদেরকে দোষ দিয়ে কী হবে? ডেফিনেটলি, মানে শিল্পীর একটু, মানে শিল্পের শিল্পত্ব। হ্যাঁ, এবার আমি যদি ড্রাগ বেচি, তাহলে আমার কাছ থেকে ড্রাগ নিতে আসবে, তাই বলে তো মানে দোষটা অ্যাকচুয়ালি তো যে নিতে আসছে, সে তার অ্যাওয়ারনেস নেই, সে তখন নিতে আসছে। আর আমি যে জেনেই যে এই জিনিসটা ক্ষতি করবে, বা এই জিনিসটা সাংস্কৃতিকভাবে ক্ষতিকারক হতে পারে, আমি দেবো কেন? আমি তো দেবো না সেটা। তো সবটাই মানে সোশ্যাল মিডিয়া। তো আরেকটা দিদি, আরেকটা কথা, সেটা হচ্ছে যে রিয়ালিটি শো স্টেজ, এখন আমরা অনেকটাই দেখতে পাই যে যারা ধরো গান শিখতে চাইছে বা গান শিখতে আসছে, তাদের কাছে রিয়ালিটি শোটা একটা ইটস আ প্লেস যেখানে ওরা মনে করে ওরা ফেমাস হতে পারে, ঠিক আছে? তো অবশ্যই তার পেছনে একটা মানে কিছু তো হোমওয়ার্ক দরকার, ঠিক আছে? তো মানে কিছু মানুষ আছে যারা এসে ধরো গান শিখতে আসছে, এসেই বলছে যে আসলে আমার মেয়েকে আমি রিয়ালিটি শোতে নিয়ে যেতে চাইছি, সেজন্য আমি শেখাতে চাইছি। তো এইটা ব্যাপারে তোমার কি বক্তব্য?
দেখো, একটা কথা খুব সত্যি যে আমরা রিয়েলিটি শো এর মাধ্যমে সত্যি অনেককেই চিনেছি, যেই মানুষদেরকে হয়তো তারা নিজেরা স্ট্রাগল করে উঠে আসতে পারতো না, সেইখানে এই রিয়েলিটি শোগুলো তাদেরকে প্ল্যাটফর্ম দিয়েছে, এরকম অনেকেই আছে। ইনফ্যাক্ট অনেক বড় বড় গাইয়েরা রয়েছে যারা উঠে এসছে রিয়েলিটি শো থেকে। তো সেই সব তো ঠিক আছে, কিন্তু মানগত দিক থেকে এটা যারা সেই রিয়েলিটি শো তৈরি করছেন বা সেইখানের সাথে যারা যুক্ত রয়েছেন, আমার শুধু একটাই জিনিস মনে হয় যে আমি কাউকে একজন শিল্পীর ছাপ দিয়ে দিলাম কিসের বেসিসে, যে সে তার নিজের অরিজিনালস গাইছে না, সে হয়তো যেই গানগুলো অলরেডি ছিল সেই গানগুলোই গাইছে, সেই গানটাকে সে রিক্রিয়েট করছে, মানে বেসিক্যালি রিমেক। তো এইটার ওপর করে ভরসা করে আমি একজনকে বলে দিলাম যে সে তো শিল্পী হয়ে যাচ্ছে, আর তারপরে তার অনেক অনুষ্ঠানও হচ্ছে, সে প্রচুর অনুষ্ঠান করছে, রোজগারও করছে। এইটা করলে তো এই বিভ্রান্তিটা তৈরি হবেই, তার কারণ সে যে তার ছেলে বা মেয়েকে নিয়ে আসছে রিয়েলিটি শোতে, সে তো দেখছে যে হ্যাঁ ওই ছেলেটাও তো গেল, ও তারপর ওখান থেকে বেরিয়ে ওকে টিভিতে অনেকে দেখেছে, তারপরে এই খ্যাত এই শিল্পী এখানে যাচ্ছে, গিয়ে একটা অনুষ্ঠান করে রোজগার করে নিয়ে চলে আসছে। তো তার তো তখন ওই ধারণাটা আর ভুলের কিছু না, সে তো সত্যি সেটাকে বৈষয়িক একটা জায়গা থেকে দেখছে, তাই না? তো সুতরাং এই পুরো জিনিসটা তো যারা মানে ধরুন রিয়েলিটি শো রেগুলেট করছেন, যারা অর্গানাইজার্সরা যারা, আমার মনে হয় তাদের দিক থেকেই একটা ওই কোয়ালিটি এনশিওর করার জায়গাটা তাদের দিক থেকেই হয়তো করা উচিত, যাতে মানে রিয়েলিটি শো থেকে আসুক অসুবিধে নেই, কিন্তু যারা কাজটা ফাইনালি করছে তারা তাদের যোগ্যতা নিয়েই করছে, তাদের কাজের মানটা ভালো রেখেই করছে, এরকম একটা কোয়ালিটি স্ক্রিনিং সেরকমভাবেই হোক, এটা ডেফিনেটলি খুব এক্সপেক্টেড। আর আরেকটা কথা হচ্ছে, দেখুন আমার কাছে একটা ছুরি আছে, আমি ছুরি দিয়ে খুনও করতে পারি, ছুরি দিয়ে ফলও কাটতে পারি, দোষটা কিন্তু ছুরিটার নয়, দোষটা কিন্তু আমার, যে আমি ওটা দিয়ে কি করছি। তো রিয়েলিটি শোকে ভালোভাবে কাজে লাগানোই যেতে পারে, সেটা রিয়েলিটি শো হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেটাই হোক, সেটাকে কাজে লাগানোর জন্য যেটা খুব প্রয়োজন, বোধ, শিক্ষা, এইগুলোর খুব প্রয়োজন আছে। এই জায়গাটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু রিয়েলিটি শোটা কখনো কোনো সমাজের থ্রেট হবে না, আমরা তাহলে সেটাকে মানে সঠিকভাবেই কাজে লাগাতে পারবো। দরকার যেটা শিক্ষা আর বোধ, এই দুটো ভীষণভাবে প্রয়োজন, এগুলোকে নিয়ে হ্যান্ডেল করার। তো ফিজিক্যাল ফিটনেস, লাইফস্টাইল, প্রেজেন্টেবিলিটি, এটা নিয়ে তোমার কি ধারণা, বা তোমার লাইফস্টাইল, বা তুমি এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজটাকে মানে শরীরচর্চা যেটাকে বলে, সেটাকে তুমি কিভাবে দেখো? না, আমি ডেফিনেটলি শরীরের ব্যাপারে সচেতনতাটা খুবই দরকার, তার কারণ শরীর চললেই কাজকর্ম হবে, তা না তো হবে না, একদম মোদ্দা কথা। তো ডেফিনেটলি শরীরের যত্ন নেওয়াটা খুবই দরকার, আর রেগুলার ওয়ার্কআউট যারা করেন নিশ্চয়ই তারা সেটা থেকে উপকার পান, আমার বিশ্বাস। আমি করে উঠতে পারি না, আমি খানিকটা আমার আসলে দিনলিপির এমন চলতে থাকে, তাতে আমার প্রত্যেক দিন ওরকম শরীর চর্চাটা হয় না। আমার চর্চাটা বলতে যেটা হয়, প্রত্যেক দিনের ওই গলার চর্চাটা হয়, সেটা করতেই হয়, কিন্তু শারীরিক চর্চা যেটা আর কি, সেটা একেবারেই হয় না বললেই চলে, কারণ মানে সেই সুযোগটা আর পাই না, সারাদিন এমনভাবেই সময়ের অভাবে হয়তো করলে ভালো হতো, কিন্তু আমি আর সময় করে উঠতে পারি না। ওই গান বাজনার চর্চাটা রেগুলার করতে হয়, সেইটার রেয়াজটা রেগুলার করতেই হবে, ওইটা ওই সময়টা একদম ধরাই থাকে, তার বাইরে আবার শরীর চর্চাটা করাটার সুযোগ। ডক্টর মাহেরি বোসকে আমি দেখলাম যে উনি একজন সিঙ্গার, একজন ফিল্ম ডিরেক্টর, ফিল্ম প্রোডিউসারটা ওই একটাই করেছিল, প্রোডিউসার ছিল না বলে। আচ্ছা, স্টোরি টেলার, হ্যাঁ স্টোরি টেলার, আর শি ইজ অলসো প্রফেসর, ঠিক আছে। এই তিনটে যদি না হতো তাহলে সে কি হতো? এই তিনটেই যদি না হতো তাহলে কি হতো? হয়তো আঁকা নিয়ে একটা কিছু করতাম, ডেফিনেটলি। আমার মায়ের একবার বলেওছিলাম, যেহেতু মানে আঁকাটা নিয়ে খুবই প্যাশনেট ছিলাম, মা একবার বলেছিল, আমার মামা যেমন হি ইজ আ ভেরি ফেমাস আর্টিস্ট, রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়, ওয়াটার কালার আর্টিস্ট, হ্যাঁ। তো মামা সারা বিশ্বে নিজের আর্ট নিয়ে যায়, ট্রাভেল করে, হ্যাঁ, ভীষণ অ্যাপ্রিসিয়েটেড। তো আমার মামা গভর্নমেন্ট আর্ট কলেজের ছাত্র, তো সেইখানে আমার মা বলেছিল যে তাহলে তুমি আঁকাটা নিয়ে যদি করো তাহলে তুমি সেখানে ভর্তি হতে পারো। তো হয়তো আঁকাটা নিয়ে করতাম, বা
আমি ইংরেজি নিয়ে পড়তে চেয়েছিলাম একটা সময়, তখন সাইকোলজি ওকে, নিয়ে এক্সপোজড হইনি 11-এর আগে। আচ্ছা তখন ভেবেছিলাম ইংরেজিটা নিয়ে পড়াশুনো করব, হয়তো সেটা নিয়ে করতাম। জানি না, আমি খেলাধুলো করতে খুব ভালোবাসতাম। আমি আমার ছোটোবেলার জায়গা বাগবাজার, সেখানে ব্যাডমিন্টন নিয়ে বেশ ইয়ে ছিল আমার আর কি, আচ্ছা। ভালো কমান্ড ছিল ব্যাডমিন্টনে। এখন তো অনভ্যাসে বিদ্যা হ্রাস ঘটেছে, কিন্তু সেটা ভালোবাসতাম খেলতে ব্যাডমিন্টন। তো তখন ইভেন মা বলেও ছিল যে সাইতে যদি আমি ভর্তি হতে চাই স্পোর্টস একাডেমিতে, তো হয়তো এর মধ্যে একটা কিছু হতাম, এই আর কি। আচ্ছা, ধরো একটা দিন হঠাৎ করে ছুটি, সেই দিনটা কিরম হবে? আমার এটা মাঝে মাঝেই আসে, তার কারণ আমি নিজেই নিজেকে ছুটি ডিক্লেয়ার করে দিই, আজকে ছুটি আর কি। তো যেগুলো একেবারেই প্রয়োজনের জিনিস, যেমন মানে খাওয়া দাওয়াটার থেকে তো ছুটি হয় না, তো আমার মানে গানের চর্চার ক্ষেত্রে সেরকম খাওয়া দাওয়ার মতোই, ওটাতে ছুটি মানে পারতপক্ষে হয় না আমি যদি না অসুস্থ হয়ে পড়ি। তাছাড়া বাকি দিনটা আমি তখন এক্স্যাক্টলি যেরকম মনে হয় সেরকমভাবে কাটাই। যেমন আমি গাড়ি চালাতে খুব ভালোবাসি, আমি লং ড্রাইভে চলে যাই। লং ড্রাইভ মানে অনেক সময়, মানে একবার তো মানে ভেরি লং ড্রাইভে চলে গেছিলাম গাড়ি দিয়ে, মানে কত দূর? বেনারস গেছিলাম ও মাই গুডনেস, গাড়ি চালিয়ে। আমার বাবাও ছিলেন, বাহ, হ্যাঁ, আমি খুবই ভালো। বাবাকে নিয়ে আমার গাড়ি নিয়ে চলে গেছিলাম। তো তো টানা 12 ঘন্টা আমি গাড়ি চালিয়েছিলাম ফেরার সময়। ওয়াও, তো আমার ভালো লাগে, গাড়ি চালানোটা পছন্দের কাজ আর কি, আর বিশেষ করে রাস্তার মধ্যে জ্যাম না থাকে, তো এরকম ভাবে কেটে যায়। খুব ভালো, ভীষণ ভালো। তো এবার যদি আসি আমি, যে একটা প্ল্যান্ড সোলো ট্রিপ যেটা ঘটেনি, ঘটতে পারে, সেটা কোনটা হতে পারে? ঘটেনি বললে ভুল হবে, তার কারণ আমার জীবনের প্রথম মুম্বাই আমি গেছিলাম, সোলো ট্রিপ ছিল। ওকে, সেখানে গিয়ে আমি মাসির বাড়িতে গেছিলাম, কিন্তু মানে পুরো যাতায়াতটা তখন আমার বয়সটা তখন অনেকটাই কম, সেই তুলনায় সেটা তখন একটা বেশ এক্সাইটিং একটা ব্যাপার, যে একাই যাচ্ছি, একা আসবো, একা ঘুরবো এরকম। কিন্তু তারপর থেকে সোলো ট্রিপ তো হ্যাঁ হয়নি, তবে আমার খুব ইচ্ছে রয়েছে। ইনফ্যাক্ট আমার এই বছরই একটা ইচ্ছে রয়েছে সোলো ট্রিপ। আমি নাইট স্টে করিনি, কিন্তু এরকম ডে ট্রিপে বেরিয়ে গেছি অনেক সময়। মানে হয়তো এরকম হলো যে ভোরবেলা ট্রেন ধরলাম, বোলপুর চলে গেলাম, সারাদিন ঘুরলাম, আবার সন্ধ্যেবেলা ট্রেন ধরে কলকাতা চলে আসলো। হ্যাঁ, এরকম অনেকবারই হয়েছে। তো প্ল্যান্ড ট্রিপ জানি না, একটা মানে খুব ইচ্ছা আছে এরকম একটা প্ল্যান করার, সিকিম টিকিম, যেখানে একটু বেশ বেশ লম্বা একটা জার্নি থাকবে। আগে ভাবতাম যে গাড়ি নিয়ে তো চলে গেলে খুব ভালো হয়, কিন্তু তারপরে সোলো ট্রিপে গাড়ি নিয়ে গেলে ঝামেলা, তার কারণ টায়ার পাংচার হলে লোক পাওয়া যাবে না, যে প্র্যাকটিক্যাল দিক আর কি। তো সেই জন্য আর কি ওরকম কোনো একটা আরামের মোড অফ ট্রান্সপোর্ট নিয়ে চলে যাওয়া হুট করে কোথায়, এরকম ইচ্ছে আছে। মানে ইনফ্যাক্ট খুব শিগগিরই এরকম একটা করার প্ল্যান চলছেও আমার, এই আর কি। ড্রিম প্রজেক্ট? ড্রিম প্রজেক্ট আছে, একটা ছবিরই কাজ আছে, সেইটা যেহেতু একটু বড় বাজেটের ছবি, খুবই মানে অনেকগুলো স্বপ্ন জড়িয়ে আছে ছবিটার সাথে। তো অধীর আগ্রহ অপেক্ষা করছি কবে সেটা করার সুযোগ পাবো, সময়, সুযোগ, স্থান, কাল, পাত্র সবকিছু কখন এক জায়গায় হবে, সেটার অধীর অপেক্ষায় রয়েছি। A difficult situation in front of Baba? একটা সিচুয়েশন হয় যেটা মানে আমি তখন কি করব বুঝে উঠতে পারি না। সেটা হচ্ছে, আমি যেটা বললাম, বাবা আমার কাছে যখন আমার বাবা সামনে থাকে, গুরুর সত্তাটা বিশাল বড় বাবার থেকে। তো বাবাকে দেখলে মানে প্রথম ওই গুরুটাই থাকে, তারপরে আস্তে আস্তে বাবা আর কি, মানে সে আমার দিক থেকে বলছি। বাবা তো আমি এখনো বাবার কাছে খুবই আদর খাই, আমি খুবই আদরের, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার দিক থেকে আমি ওই গুরুর জায়গাটা খুব বড় করে দেখি আর কি। তো কখনো কোনো অনুষ্ঠানের পর বা কোনো গান শুনে বাবার সামনে আমাকে কেউ প্রশংসা করলে, মানে এর থেকে অপ্রস্তুত আমি জীবনে কখন হই জানি না, মানে আমার অসম্ভব একটা মানে অস্বস্তি হতে থাকে। মানে বাবার সামনে আমার গান নিয়ে কেউ কিছু বললেই, মানে ভালো কথা তো ঠিক আছে, মানে খারাপ কথা বললে আমি তাও সেটা অ্যাকসেপ্ট করে নেবো, যে না ও বোধহয় এটা একটু ভালো গাইতে পারতো, আমার কাছে ওটা অ্যাকসেপ্টেবল। কিন্তু ভালো যদি কিছু বলতে শুরু করে বাবার সামনে আমার গান নিয়ে, আমার তখন প্রচণ্ড অস্বস্তি হয় আর কি, মানে ভয়ঙ্কর অস্বস্তি হতে থাকে, মানে কখন আমি এখান থেকে পালাবো, আমি পারছি না এখানে থাকতে, এরকম একটা হয়। আচ্ছা, একটা বাদ্যযন্ত্র যেটা শুনলে, ধরো তুমি খুব ডিস্টার্ব মাইন্ডে আছো, খুব অফ মুডে আছো, যেটা শুনলে তোমার ইটস হেল্পস ইউ টু বার্ন ইউর স্ট্রেস,
বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র, ইনস্ট্রুমেন্টাল। আমি বাঁশির আওয়াজ আমার খুব প্রিয়। হোয়াট ইজ লাইফ টু ইউ? খুব ক্লিশের একটা আনসার, লাইফ ইজ আ জার্নি, কিন্তু যতই ক্লিশে হোক না কেন অ্যাকচুয়ালি খুব সত্যি। তো তুমি কি মনে করো শিল্পী সংজ্ঞাটা তোমার অনুযায়ী কি? দেখো, আমি প্রথম একটা কথা বলবো যে আমি যাই বলি, আমার যে কোনো কিছু দেখা, বিশেষ করে সংস্কৃতির ক্ষেত্র, সেটা ছবি হোক, গান হোক, সঙ্গীতের যে কোনো কিছুই হোক, যেটাই হোক, বা জীবনও হোক, আমাকে দেখতে, সব কিছুই দেখতে কিন্তু শিখিয়েছেন আমার বাবা। তো আমার যা যা ভাবধারা গড়ে উঠেছে সবটাই কিন্তু আমার বাবার কাজ, বাবার দর্শন, বাবার কথা, সেইগুলো থেকেই, মানে সেগুলোই মূলধন, কিন্তু ওইখান থেকেই আমি বাই প্রোডাক্ট। তো আমার বাবা একটা খুব সুন্দর কথা বলেন, শিল্পী শব্দটা তো আসছে শিল্প থেকে। যেই মানুষটা শিল্পের জন্য কাজ করছে, আমরা অ্যাকচুয়ালি তাকেই কিন্তু আমাদের শিল্পী বলা উচিত। আর যেই মানুষটা বিনোদনের জন্য কাজ করছে তাকে তো বিনোদক বলা উচিত। আমি কোনোটাকেই ছোট করছি না, ডেফিনেটলি কোনোটার, প্রত্যেক দুটোরই ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। তো আজকে শ্রোতা রয়েছেন, মাঝখানে শিল্প রয়েছে, পেছনে শিল্পী রয়েছে। এইটা বোধহয় আইডিয়াল অবস্থা। যদি আমি কাউকে শিল্পী বলি, তাহলে সে শিল্পটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে, তাই তো? কিন্তু শিল্পটা যদি পেছনে পড়ে থেকে, যে পারফর্ম করছে সে সামনে চলে আসে, মানে শ্রোতা সেই যে পারফর্মার আর পেছনে শিল্প, তখন কিন্তু সেটা বিনোদন হয়ে যায়। আমি আবারও বলছি, আমার এই পুরো ধারণাটা কিন্তু বাবার কথা শুনেই হয়েছে, কারণ আমার সেই কথাগুলো খুব ঠিক আর যুক্তিসঙ্গত মনে হয়েছে বলে। অবশ্যই। তো সেই জন্য আমার কাছে কিন্তু শিল্পী সেই যে শিল্পটার জন্য কিছু করে। এইবার এখন তো নানা রকমের অ্যাপস আছে, এই স্টার মেকার, হ্যাঁ, এই ধরনের অ্যাপ আছে, ওই টিকটক বলে কিছু আছে, সেইগুলো সব আছে। এবার আমার কিন্তু এইখানে যারা গাইছেন তাদের বিরুদ্ধে বা তাদের এগেনস্টে আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে, কেউ যদি শিল্পটাকে ভালোবেসে এইগুলোকে মাধ্যম মনে করে, তাহলে আমি কিন্তু তাহলেও তাকে শিল্পীই বলবো। কিন্তু কোনো প্রথিতযশা শিল্পী, যাকে আমরা জেনে এসছি শিল্পী হিসেবে, সে একটা বিনোদনের জন্য যদি এই অ্যাপটাকে ব্যবহার করে, তখন কিন্তু আমি তাকে শিল্পী না, তখন বিনোদকই বলবো। তো সুতরাং আমার কাছে, আমি আবারও ওই জায়গাটাতে ফিরে যাচ্ছি যে আমার কাছে কিন্তু এই অ্যাপ, রিয়েলিটি শো এগুলো প্রবলেম না। আমার কাছে হচ্ছে প্রবলেম যদি থেকে থাকে, তাহলে সে যে এটাকে ব্যবহার করছে, সে কিভাবে করছে। সে যদি খুব সুন্দর করে ব্যবহার করে, বা সুন্দর থেকেও বড় কথা, যদি খুব উপকারী হয় তার ব্যবহারটা বাকি মানুষের বা বাকি সমাজের জন্য, তখন নিশ্চয়ই আমি তাকে শিল্পী বলবো। সেটা যে কেউ হতে পারে। কিন্তু আমার এটা মনে হওয়া চাই যে এই যে কাজটা করলেন ইনি, এই অ্যাপটার মধ্যে থেকে এই কাজটা করলেন, এই কাজটা কিন্তু আমাদের সমৃদ্ধ করলো, এই নলেজটা আমাদেরকে সমৃদ্ধ করলো। আমি আজকে, মানে ফর এক্সাম্পল আমি বলছি, আমি আজকে ওই স্টার মেকার অ্যাপে, ওটাতে কি শুধু গানই বোধহয় গাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা, আমি এই অ্যাপটা নিয়ে খুব একটা এডিটিংও হয়। আচ্ছা, মানে মেনলি বোধহয় গানটাই গায়। আচ্ছা, কেউ যদি ধরুন একটা পার্টিকুলার কোনো রাগের একটা চলনের কিছু দেখালো ওই অ্যাপটাকে ব্যবহার করে, আমি কিন্তু তাকে শিল্পীই বলবো। তার কারণ সে কিন্তু ওই শিল্পটাকে পৌঁছে দিল, তার মাধ্যমটা ছিল অ্যাপটা। তো আমি অ্যাপটার মধ্যে কোনো প্রবলেম দেখি না। আমি প্রবলেমটা দেখি, যদি আদৌ কোনো প্রবলেম আছে বলে আমি মনে করি, তাহলে সেই প্রবলেমটা যে ব্যবহার করছে এই অ্যাপগুলো বা এই প্ল্যাটফর্মগুলো, তাদের মধ্যে সমস্যা। প্ল্যাটফর্মগুলো বা অ্যাপগুলোর কিন্তু সমস্যা নয়। তার কারণ আজকে এমন তো অনেক মানুষ আছে যারা টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্সড, কিন্তু তারা এই অ্যাপে এসে হয়তো সেটা করবে না, কারণ তারা মনে করছেন না যে এটা তাদের মানে কাজের গুণগত মান বাড়াবে এইটা দিয়ে, এই ধরনের অ্যাপ দিয়ে কাজ করলে, সেই জন্য তারা করছে না। আবার কারুর কাছে হয়তো সেই মানে ইয়েটা নেই, মানে অ্যাক্সেসটা নেই অনেক কিছু, যেটা হয়তো সেই অ্যাপের মাধ্যমে সে পাচ্ছে। তার কাছে সে একটা সিস্টেম কিনতে বা কম্পিউটারের একটা সেট আপ করতে পারবে না, বা সে ওখানে ওইটুকুনিতে এডিট করে নিতে পারছে, কিন্তু করে যেই কাজটা করছে সেটা দেখে কিন্তু আমি সমৃদ্ধ হচ্ছি। তাহলে আমার তো তাকে শিল্পী বলাতে কোনো আপত্তি থাকা উচিত না। আমি খুব লজিক্যালি বলছি। ডেফিনেটলি, মানে তুমি যেটা বললে যে শিল্পী সবাই,
সবাই বলিনি। আচ্ছা। শিল্পী হচ্ছে সে যে শিল্পের জন্য কিছু করছে Okay. আর সেই বার্তাটাকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সে শিল্পী। আচ্ছা, খুব সুন্দর শুনলাম শিল্পের সংজ্ঞা। তো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী কোয়েশ্চেনে। আমরা যে এক বাংলা ভাষায় এই যে কাজটা, সুন্দর একটা কাজ যেটা দুই বাংলাকে এক করেছিল, ঠিক আছে, সেটার ব্যাপারে যদি একটু বলো। এই কাজটা ভীষণ ভীষণ প্রিয় একটা কাজ ছিল আসলে। আমি মাটির টানে খুব বিশ্বাসী, তার কারণ মাটির টানের অনুভূতিটা আমার ভীষণ হয় আর কি। তো সেখানে এই দুই জায়গা দুটোই বাংলা দিয়ে ঘেরা, অথচ আমার মাঝখানে একটা কাঁটা তারের বেড়া রয়েছে। আর এই বেড়াটার জন্য নানা রকম মতের অমিল টমিল সব কিছুই বেড়াটা রয়েছে বলে আমার মনে হয় হয়তো বেড়াটা না থাকলে আমরা তো পাশের বাড়িতে যা আছে তাদের সাথে ঝগড়াও করি, আবার ভালো সময়ও কাটে। তো সুতরাং ঝগড়া, ভালো সম্পর্ক, আবার মিষ্টি কথা, এই সব কিছু নিয়েই তো সম্পর্ক। তো সেটা হয়তো সেখানের সাথেও থাকতো, কিন্তু এখন আর সেই অপশনটা তো নেই, যেহেতু এই মাঝখানে বেড়াটা রয়েছে। তো সেই জন্য আমার বরাবরই খুব ইচ্ছে ছিল যে যদি এরকম একটা কিছু করা যায় যেখানে বাংলার সকলে এক, যদি করা যায়, এক করা যায়। তো আমার ক্ষমতা খুবই সীমিত, ওই আমার যা হাতিয়ার আছে ওই গান বাজনাটুকুই হাতিয়ার। তো তখনই একটা গান এটা লিখেছিলাম আর কি। আর গানের কথাগুলো খুব সত্যি, আমার কাছে খুব সত্যি। তার কারণ আমাকে কোনো এফর্ট নিয়ে গানটা লিখতে হয়নি, খুব ঝরঝর করে আমি যখন লিখেছি খুব ঝরঝর করে কথাগুলো চলে এসেছে। শুধু পয়ারের জন্য, ছন্দটার জন্য হয়তো শব্দের এদিক ওদিক করতে হয়েছে, কিন্তু বক্তব্যটা একদম যেমনটা ভেবেছি সেটা খুব সাবলীলভাবেই চলে এসেছে লেখার মধ্যে। তো তারপরে আমার এক ভাই পৃথ্বীরাজ, আমার খুব প্রিয় ভাই, কিন্তু সে আমাদের মধ্যে আর নেই। ওর সাথে কথা হয়েছিল, ও ভীষণভাবে আমাকে উৎসাহ দিয়েছিল যে না, এটা আমরা দুই দেশ নিয়েই করব, এটা খুব ভালো কাজ হবে, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা কাজটা বার করব। তো সব কিছু করে খুবই দুঃখের বিষয়, ওর ঠিক কাজটা রিলিজের কিছুদিন আগে, মানে ইনফ্যাক্ট ওর শ্যুটটা আমরা ওই জন্য করতে পারিনি। ওর আগের একটা ক্লিপ থেকে ওর ছবি নেওয়া, ও আমাদেরকে ছেড়ে চলে যায়। তো কিন্তু কাজটা ওরকমভাবে হয়। আর আমার সারা জীবনে, এতদিন অবধি জীবনের আমার যত প্রিয় কাজ থেকেছে তার মধ্যে অন্যতম প্রিয় কাজ ওইটি। তার কারণ আমার কোথাও একটা মনে হয়েছিল যে আমার সীমিত ক্ষমতা দিয়ে কিছুটা হলেও আমি দুটো সুতোকে এক করতে পেরেছিলাম। এবার আমরা চলে আসছি শেষের দিকে, একটু মজা দিয়ে শেষ করবো আমরা। একটা র্যাপিড ফায়ার রাউন্ড আছে, ঠিক আছে? শুরু করছি, হ্যাঁ করি। প্রথম গান গাওয়া অন স্টেজ? আমার বয়স না সাল? প্রথম গান গাওয়া অন স্টেজ। হ্যাঁ, মানে সেটার মানে আমি কত ছোটবেলা করেছি সেইটা তো। প্রথম গান গেয়েছিলাম আমি তখন নার্সারিতে পড়ি বোধহয়। একটা আমি আর আমার জ্যাঠতো দিদি দুজনে মিলে ইমন গিয়েছিলাম, ওইটাই প্রথম। আচ্ছা, রিডিং লাইব্রেরিতে। ওকে। কোন ছবিটা 5 বারে বেশি দেখেছো? 74.5। টি না কফি? কফি। ফেভারিট ফুড? ইটালিয়ান খাবার খুব ভালোবাসি, পাঞ্জাবি খাবার খুব ভালোবাসি। একটা গান যেটা কমফর্ট খুব ভারী একটা দিনের জন্য? অনেকগুলো আছে, একটা বলা মুশকিল। আমি খুব শুনি তো গান বাজনা, মানে এটা যারা গান বাজনার মধ্যে আছে তাদের জন্য একটা গান বেছে নেওয়া খুব মুশকিল। অনেকেরই ফরিদা খানমের আজ জানে কি জিদ না করো। সিঙ্গিং টিচার আর প্রফেসর, লেকচারার? দুটোই। জুম্বা আর যোগা? একটার সাথে আমি পরিচিত নই, সুতরাং আমি একটাও করিনি। আমি এটা আই ডোন্ট কোয়ালিফাই টু আনসার। ওকে। ফুচকা না এগ রোল? ফুচকা। সিঙ্গিং আর ফিল্ম মেকিং? সিঙ্গিং ওয়াইল ফিল্ম মেকিং। গানের খাতা না মুভি স্ক্রিপ্ট? মুভি স্ক্রিপ্ট, তার মধ্যে সুর খুঁজে পাওয়া। খুব সুন্দর অ্যান্সারগুলো পেলাম আমরা। একটা মজার র্যাপিড ফায়ার হলো, বাট একটু ভাবনা চিন্তা করে র্যাপিড ফায়ার হলো। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। কাকাতুয়া আজকে খুব খুশি তোমাকে পেয়ে।
আমারও খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। এত সুন্দর এত ইনফরমেশন জানতে পারলাম। তোমার জীবনে বাবার অবদান তো অবশ্যই আছে, কিন্তু মায়েরও একটা যে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ইন ইউর লাইফ, সেটা জেনেও খুব ভালো লাগলো। তোমার এই বহুমুখী প্রতিভা, আবার তুমি বলবে বহুমুখী প্রতিভা নয়, ইউ আর আ সিম্পল পারসন বাট আ ডিগনিফাইড পারসন। সো এই যে ডিগনিফাইড পারসন, এইটা ভীষণ ম্যাটার করে একজন শিল্পীর জন্য, কারণ সে কি কাজ করছে, কেন করছে, তার যে চেতনাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি কি বলছি, আমি কি করছি। কাকাতুয়া শেষ করছে আজকে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, অপেক্ষায় থাকবেন নেক্সট এপিসোডের জন্য।